গিয়েছিলেন ইলেকশন কমিশনকে চমকাতে, কিন্তু পাল্টা ইলেকশন কমিশন এমন তাবড়েছে যে ল্যাজ গুটিয়ে কোন দিক দিয়ে ছুটে পালাবেন দিদিমণি আর খুঁজে পাচ্ছেন না। দিল্লিতে এখন বেশ ঠান্ডা যেটুকুনি খবর পেলাম, কিন্তু সেই ঠান্ডাতেও মাথায় কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমছে, এবং তার ফলে কি করবে, নেক্সট স্টেপ কি, সেটার উত্তর তিনি নিজেই জানেন না। সাংবাদিক বৈঠকে সেইটুকুনি জানিয়ে দিলেন। আসলে সকাল থেকেই কিন্তু চাপটা ছিল। অমিত শাহজির পুলিশ হালকা করে একটু শুধু কষে দিয়েছে, ব্যাস তাতেই একদম সব কিছু খিঁচড়ে গেছে, বুঝে গেছেন কত ধানে কত চাল হবে। আর তারপর ইলেকশন কমিশনে যখন চাপ দিতে গেছেন, তখন সেখানে দেখছেন সামনে পুরো বেঞ্চ আছে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে ইলেকশন কমিশন উল্টো অপেক্ষা করছে কবে মমতা ব্যানার্জিকে সামনে পাবো এবং পেলে এই প্রশ্নগুলো করব। সেই পাল্টা প্রশ্ন করতেই বুঝেছেন হাওয়া বড্ড খারাপ, একদম সমস্ত ফানুস ফুস হয়ে যাচ্ছে, এবং সঙ্গে করে তো নিয়ে গেছিলেন ওই 5-10টা সব চামচা আমচা বেলচা চারচা, তো তাদের সামনেই পোল খুলে যাচ্ছিল, ফলে পরপর পরপর করে সেখান থেকে পালিয়ে গেছেন। আমি 10খানা ছোট 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 ক্লিপ আপনাদের দেখাবো। আজকে তিনি যে কথাগুলো বললেন, যেভাবে বললেন, এবং যেভাবে প্রতিটা মুহূর্তে তার হেঁচকি উঠল, তাতে কত ধানে কত চাল দিল্লিতে গিয়ে হারে হারে কিভাবে টেন্ট পাচ্ছে তিনি বুঝতে পারছেন। প্রথমেই দেখুন ক্লিপ নাম্বার 1। कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, लायर है। पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया, और उनको अब डिफेंड भी करने नहीं दिया। কি অভিযোগ করছেন? 58 লক্ষ নাম প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন। এই হিন্দির জন্য তাকে দোষ দেবেন না, ভয়ঙ্কর হিন্দি ইংরাজি তিনি বলেন, 36 ভাষায় পারদর্শী, সুতরাং ওই রকম মারাত্মক হিন্দি একমাত্র তার পক্ষেই বলা সম্ভব। তো যাই হোক, তিনি বলছেন 58 লক্ষ নাম বাদ দিয়ে দিল, কিন্তু তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দিল না। সত্যি ইলেকশন কমিশন বড্ড অন্যায় করে ফেলেছে। ভাবুন তো, এতদিন স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায়, আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, তিনি ভোটের দিন স্বর্গরাজ্য থেকে এই মর্তাধমে নেমে আসতেন এবং উন্নয়ন বাহিনীর সঙ্গে দেখা করে তিনি এই দিদিমণির দলকে ভোটটা দিতেন, উন্নয়ন যজ্ঞে তিনি সামিল হতেন। সেই মৃত দ্বিজেন মুখোপাধ্যায়ের এই মর্তাধমে ফেরত আসার পথ ইলেকশন কমিশন বন্ধ করে দিয়েছে। এ তো ভারী অন্যায় কথা। এরকম অন্যায় কি মেনে নেওয়া যায়? দিদিমণি জিতবেন কি করে এবারে, এই যদি এইরকম মৃত ভোটারগুলোকে না ফিরিয়ে আনতে হয়? এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের কাউকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হলো না। সত্যিই তো তারা শ্মশানের চিতায় হয়তো ভস্মীভূত হয়ে গেছেন, কিন্তু সেখান থেকে উঠে এসে তো বলবেন, দেখো আমি মরে গেছি কিন্তু আমি উন্নয়নযোগ্য ভোট দিই, আমার ভোটাধিকার কারা যাবে না, এই ইলেকশন কমিশনকে মানছি না। বলতেটা চাইছেন কি? এই 58 লক্ষ নাম বাদ গেছে কিসের জন্য? যারা মৃত, যারা শিফটেড, যাদের ডুপ্লিকেসি রয়েছে। এবং সবথেকে বড় কথা, ইলেকশন কমিশন তো বলেই রেখেছে যে ভাই এত বড় কর্মযোগ্য করছি, এত ভোটার রয়েছে, কোথাও ভুল ত্রুটি হতে পারে, এবং সবথেকে বড় কথা, যারা কাজটা করছে তারা সকলেই আমাদের কর্মী নয়, তাদেরকে গান পয়েন্টে রেখে কাজ করানো হচ্ছে। আপনারাই এখানে অনেক হেনস্থা করার চেষ্টা করছেন। সুতরাং যদি এই ড্রাফট লিস্ট থেকে কারুর নাম বাদ গিয়ে থাকে এবং তার নাম থাকা উচিত, তিনি আসুন, এসে এখানে একটা আবেদন করুন, আমরা খতিয়ে দেখব তার নাম এই তালিকায় থাকবে। এবং এই যে 58,20,000 নাম বাদ গেছে, তার মধ্যে এই আবেদন করার সুযোগ আপনারও ছিল দিদিমণি। এখনও অবধি মোট 13 জনের নামে এরকম অ্যাপ্লিকেশান এসছে যারা জীবিত, অথচ তাদের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে। সেই সব বিএলওরা শাস্তির মুখে পড়বে। শাস্তিটা আপনি দিতে দিচ্ছেন না, মানে এর পিছনে আপনার হাত আছে, আপনি নিজেই স্পষ্ট করে দিচ্ছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এই 13 জনের মধ্যে মাত্র 3 জন আপনার দলের তরফ থেকে আবেদন জমা পড়েছে, যে এরা মৃত হিসেবে দেখানো হয়েছে, এরা জীবিত। সুতরাং এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেখানেই যে আপনার ধাক্কা লেগেছে, আপনার 26-এর স্বপ্ন চুরমার হয়ে গেছে, আপনি নিজেই প্রমাণ করছেন। কিন্তু মজা এখানেই শেষ নয়। 10খানা ক্লিপ দেখাবো বলেছি, নাম্বার 2 ক্লিপটা একবার দেখুন। सीमा खान्ना कौन है? वो इलेक्शन कमीशन का कोई नहीं है, बीजेपी का आईटी सेल का है। एक मर्डरर अगर मर्डर भी करते, उसको अगर लॉयर नहीं मिलता, तो जुडिशियरी का अगर कहते कि आई वांट टू डिफेंड माई सेल्फ, तब भी अलाउड होता है। और अब 58 लाख को पहले निकाल दिया, और सीमा खान्ना ने न्याय में बैठ के अब पूछा नहीं वो लोग कौन था, क्या हुआ। देखिए, हम ममता बनर्जी है, हम बंगाल में हमारा जो तरीका है, और राज्यों में थोड़ा तरीका होता है, और राज्यों का एक एक परंपरा होता है। हमारा बंगाल में क्या होता है, टाइटल में
चाहे हम ममता बनर्जी है, वो हम इंग्लिश में लिखता है, लेकिन बंगाल में होता है ममता बंदोपाध्याय। সীমা খান্না প্রসঙ্গ উঠলো, কিন্তু তার থেকেও মারাত্মক কথাটা শুনলেন যে বাংলায় আমরা বন্দ্যোপাধ্যায় লিখি আর ইংরাজিতে লিখি ব্যানার্জি। ব্যানার্জির ইংরাজি বাংলা শিখে গেলেন ৩৬ ভাষা জানা ভাষা বিশারদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লির বুকে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে, গোটা ভারতবর্ষকে শিখিয়ে দিল যে আমরা ইংরাজিতে লিখি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির বাংলা করলে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। কী ধরনের একটা অদ্ভুত জ্ঞান! এই রকম জ্ঞান আপনারা আগে কোনোদিন পেয়েছেন? এই জন্যই তো ওই কি একটা আমেরিকার ইউনিভার্সিটি ছিল না, যেটা এখন খুঁজে টুজে পাওয়া যায় না, সেখান থেকে ডক্টরেট পেয়েছিলেন এবং ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় লিখতেন। সেই নিয়ে আপনারা খুব হিয়ালি টিয়ালি করতেন, খুব অন্যায় করতেন। ওই জন্য ওই তার পোষা কিছু ভৃত্য বসু টসু আছে, তারা মিলে আবার তাকে এখান থেকে অনেকগুলো ডিলিট ফিলিট দিয়ে দিয়েছেন। তবুও তিনি এত মহিষী, তিনি কিন্তু কিছুতেই সেখানে তার ওই ডক্টর জায়গাটা ব্যবহার করেন না। যাই হোক, বাংলা ইংরাজি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বুঝেছেন। এবার বলছেন সীমা খান্না বিজেপির আইটি সেলের লোক। আচ্ছা, বিজেপির আইটি সেলের লোক যদি হয়ে থাকেন, আপনি তো মহামান্য সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে বলুন না, প্রমাণ করে দিন না। এবং এআই সীমা খান্না বিজেপি নির্বাচন কমিশন এই করে গোলানোর চেষ্টা করছেন, আসলে পুরো ব্যাপারটা গুলিয়ে গেছে, সেই জন্যই আতঙ্কটা, সেটা আপনিই স্পষ্ট করে দিচ্ছেন। এবার নাম্বার 3 ক্লিপ। माइनॉरिटीज को छोड़ दो तो पूरा निकाल दिया, हमारा पास आया। अगर आपको करना चाहिए था तो 2002 से आप क्यों नहीं किया? अगर इतना दिन आप सबक कर सकते हैं, अपेक्षा कर सकते हैं, तो चुनाव का 3 महीना पहले आपको एसआईआर का करने का जरूरत क्यों था? আসল যন্ত্রণাটা এইবার বেশ ভালো করে বোঝা যাচ্ছে। ভোটের আগে এসআইআর কেন, ভোটটা হয়ে যাবার পর এসআইআরটা নয় কেন? মানে বেসিক্যালি উনি বলতে চাইছেন পরীক্ষা আছে ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা যেটা করতে হবে সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পর। পিসির বাড়ির আবদার আর কি। মানে যেভাবে ওই এত কিছু হয়ে যাওয়ার পরও মানুষ আপনাদের পাশে আছে বলার সুযোগ পান, চোর চিটিংবাজ ফেরেববাজগুলোকে দিয়ে ভোট করান, সেই নামগুলো ছেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। আর উন্নয়ন বাহিনীকে দিয়ে ভোটটাকে লুট করা যাবে না, সেই জন্য আরে এসআইআর হচ্ছে, এখনই প্রমাণিত হয়ে গেছে 58,20,000 ডুপ্লিকেট মৃত ভোটার ঢুকিয়ে রেখে আপনি ভোট করাচ্ছিলেন। তো সেই নামগুলোকে বাদ দিতে হবে না? আর সেই নামগুলো বাদ দিলে আপনার ওই 300 বছরের উন্নয়নযোগ্য যে ফুস হয়ে যাবে, সেটা আপনি খুব ভালো করে বুঝছেন। আর সেই জন্য ছটফটানি। বলছেন মুসলিমদের নাম নাকি সব বাদ, সংখ্যালঘুদের নাম সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারাই কমেন্ট করে বলুন তো আপনাদের এলাকায় কতজন সংখ্যালঘুকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, সংখ্যালঘুরা বাদ যাচ্ছে, তারা কারা? তারা কেউ ভারতীয় নয়, তারা হচ্ছে অবৈধ রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি। এবং সেই বাদ যাওয়াটা কোনো শেষ হয়নি। এই যে হিয়ারিংটা চলছে, সেইখানে ধরা পড়ছে ওই ফেরেববাজগুলো, যাদেরকে আপনি ডেডিকেটেড ভোট ব্যাংক বানিয়েছেন। আপনি তো বলেছিলেন যে সিপিএম 50 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে রেখে দিয়েছে। কই, আপনি ক্ষমতায় আসার 15 বছর তো হয়ে গেল, একটা রোহিঙ্গার নাম বাদ দিয়েছেন? উল্টে আপনার আমলে হু হু করে বেড়েছে। অন্য রাজ্যের পুলিশ এখানে তদন্ত করতে এলে তখন দেখা যায় আপনার প্রশাসন এদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে দিয়েছে, আর তারা জঙ্গিমূলক কাজ করছে, তাদেরকে অন্য রাজ্য থেকে ধরে আনতে হচ্ছে। এবং এক একটা নয়, দুটো তিনটে বিধানসভায় তাদের নাম তুলে রেখে দিয়েছেন। এইখানেই যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। এবার পরের ক্লিপটা দেখুন। उन्होंने जो किया है ठीक किया है। हमने बोला आपका कैमरामैन अनाउंस इधर में अलाउ किया, बाहर का कैमरामैन को क्यों अलाउ नहीं किया? आपको जो मर्जी है आप डेकोरेशन करके करेगा, बाहर में बताएंगे, लेकिन बाहर का एक भी कैमरामैन को आप घुसने नहीं दिया। क्या लोकतंत्र को छुपाने के लिए? আহা গো সোনা, খুব কষ্ট হচ্ছে না? বাইরের ক্যামেরাম্যান কেন অ্যালাউ নয়? আচ্ছা, আরজি করের মিটিংগুলো ভুলে গেলেন? আমি আরজি করের ওই আন্দোলন ফান্দোলন নিয়ে যাচ্ছি না, সেখানে যা ঢপের চাপ হয়েছে সেগুলো বাদ দিন। ওই যে ডাক্তারগুলো যখন বলছিল যে আপনার সঙ্গে মিটিং আছে, আপনি অনেক কিছু বলেছিলেন, সেখানে একটাই ডিম্যান্ড ছিল যে আপনি এদের মুখে কিছু বসিয়ে দিতে পারেন, সেই জন্য তারা তাদের ক্যামেরাম্যান নিয়ে যাবে। এমনকি তারা বলেছিল ঠিক আছে ক্যামেরাম্যান অ্যালাউ না হলেও যারা ওই শর্ট হ্যান্ড নিতে পারে সেই রকম নিয়ে যাবে, তারপর যৌথ প্রেস কনফারেন্স হবে। প্রথম দুটো মিটিং কেন ভেস্তে গিয়েছিল, কেন ভেস্তে দিয়েছিলেন? ক্যামেরাম্যান আপনি কেন অ্যালাউ করেননি? আপনি কি লুকোতে চাইছিলেন? পরের বেলায় আঁটিসুটি, নিজের বেলায় দাঁত কপাটি, কীরকম লাগছে? এই যে গাজুয়ারিগুলো এখানে করেন, সেইটাই তো শুধু আসলে ওখানে পেয়ে যাচ্ছেন। পাপ কারোর বাপকে ছাড়ে না দিদিমণি। আপনি ভেবেছিলেন গায়ের জোরে সব কিছু করে নেবেন, সবাই আপনার ভয়ে থরথর করে কাঁপবে। আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে প্রশাসন আছে, সেই পুলিশকে অপব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করবেন, আপনার বিরুদ্ধে কাউকে বলতে দেবেন না। এত সহজ
অনেক লড়াই সংগ্রাম হয়েছে এবং আপনি এবার হারে হারে টের পাচ্ছেন যে গাজওয়ারিগুলো আপনি করেন সেইটা হলে কীরকম লাগে। না, এখানে গাজওয়ারি কিছু হয়নি। নির্বাচন কমিশন একদম নিজেদের নিয়ম মেনে সঠিকভাবে গেছে এবং এখানে যদি কোনো রকম কোনো কিছু এটা নিয়ে ভবিষ্যতে মামলা হয় তার পুরো ফুটেজ সংরক্ষিত থাকবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সাবমিট করা হবে। কিন্তু একটাই প্রসঙ্গ যে আপনে আচরি ধর্ম অপরে শিখাও, আপনি আরজিকর কাণ্ড কী করে ভুলে গেলেন, তখন কেন আপনি ক্যামেরাম্যান অ্যালাউ করেননি, এখন বুঝতে পারছেন যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। দেখুন দেখুন চটপটানি আরও বাড়বে, এই তো সবে শুরু হয়েছে, এখনও শুরুও হয়নি ভালো করে। এবার পরের ক্লিপটা দেখুন। बिहार तो देखा नहीं, इसी के लिए बिहार में आप जीत गया। हरियाणा देखा नहीं, जीत गया मैनिपुलेशन करके महाराष्ट्र में। लेकिन हमारा ऑर्गेनाइजेशन है, इसी के लिए हम अगर आप चाहते हैं, आई कैन चैलेंज, आई कैन विन lakhs of people here in Delhi. বলেন কি মাননীয়া, এসআইআর আতঙ্ক এতখানি তারা করেছে? বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্র সেটাও জিতেছে নাকি এসআইআর করে। মানে আর কি থিওরি নেবেন আপনি? আপনার দলের ওই সব যেগুলো গাধা ছাগল আছে, যারা শুধু করে কমে মেরে খাওয়ার জন্য আপনার পার্টিটা করে বলে বিজেপি বা অন্যান্য বিরোধীরা অভিযোগ করে, তাদেরকে যা খুশি গালগপ্প শোনাতে পারেন, তা বলে সবাইকে শোনাবেন? আরে শিক্ষা দীক্ষা সবারই আছে। হ্যাঁ, এই এসআইআর প্রসেস চালু হয়েছে, আপনি ওই একটা কি ধাঁচা করেছেন না দীঘাতে, সেটার উদ্বোধন করতে 3 দিন আগে ছুটে গিয়েছিলেন, ভেবেছিলেন বিশাল হাইপ তুলবেন, হিন্দু ভোট একদম দুহাত ভরে আপনাকে দেবে, ক্যাঁচ কলা ঘেঁচু দেবে, সেটা এখন খুব ভালো করে বুঝতে পারছেন। তো সেই সময় বিহার ইলেকশনের আগে এসআইআর ঘোষণা হয়েছিল, তার আগে এসআইআর ঘোষণা হয়নি। হরিয়ানাতে মুখ থুবড়ে পড়েছিল বিরোধীরা, আপনাদের ওই সেটিংবাজ চটিচাটা অনুপ্রাণিত মিডিয়াদের যেগুলো সর্বভারতীয় সংস্করণ আছে, ইন্ডিজোতের পিন্ডি টাকায় যাদের সংসার চলে, তারা কংগ্রেসকে ওখানে জিতিয়ে দিয়েছিল বিশাল ব্যবধানে। আর সেই হারা ম্যাচ বিজেপি সংগঠন দিয়ে সেখান থেকে জিতে বার করে এনেছিল। মহারাষ্ট্র তো আপনারা একদম মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন, কে কবে কোথায় কেন মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে ভাগবাটোয়ারা চলছিল। আপনাদের ইন্ডিজোটের পিন্ডি নেতারা সব একদম বিশাল বিশাল ব্যাপার করে ফেলেছিল। যেমন আপনার ভাইপো ছুটে গিয়েছিল গোয়াতে, সেখানে নাকি কিং মেকার হবে, এত বড় গোল্লা নিয়ে আসবে, সেরকম মহারাষ্ট্রে বিরোধীরাও এত বড় গোল্লা পেয়েছিল। আপনারা যাদের উপর ভরসা করেছিলেন তারা রাজনীতির ময়দান থেকে কার্যত মুছে গিয়েছিল। তো সেই জায়গায় এসআইআর কবে হয়েছিল, কোথায় হয়েছিল? আর হ্যাঁ, সংগঠন আপনাদের আছে, অর্গানাইজেশন আপনাদের আছে, সেই জন্যই তো বাংলাতে এত গণ্ডগোল হচ্ছে। গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে হচ্ছে না। বাংলা এবং বাঙালির মাথা হেঁট আপনি অর্গানাইজেশনের জোরে করে দিচ্ছেন, এবং সেই অর্গানাইজেশনে কারা আছে এসআইআর ফাইনাল লিস্টটা বেরোলে তো তখন স্পষ্ট হয়ে যাবে সেখানে বাঙালি আছে নাকি বাঙালি আছে। এবার আরো মজার জিনিস আপনাদের দেখাচ্ছি। तो हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He's very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। এবার বুঝলেন আলটিমেটলি ভেতরে কি হয়েছে? অপমান করেছে, অসম্মান করেছে, হিউমিলিয়েট করেছে, তাই বয়কট করে চলে এসেছি। বলুন বয়কট করে চলে আসেননি, বুঝেছেন এখানে আরেকটু থাকলে এবার সব কি কি কোথায় কোথায় ভিজতে শুরু করবে আপনারা নিজেরাও বুঝতে পারছিলেন না। এবং যে ওই চিংড়ে মিংড়েগুলোকে নিয়ে গিয়েছিলেন তাদের সামনে মুখোশটা টেনে খুলে দিচ্ছিল ইলেকশন কমিশন। এবার কঠিন থেকে কঠিনতর প্রশ্নের মুখে পড়তে হতো। যে এফিডেভিটটা জমা পড়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, সেই প্রশ্নমানগুলো পাল্টা আস্তে আস্তে আসার ইঙ্গিতটা পাচ্ছিলেন। সেই জন্য পরিকি মুড়ি সেখান থেকে ছুটে পালিয়ে এসছেন, বলছেন খারাপ ব্যবহার করেছে। আপনি কার সঙ্গে ভালো ব্যবহারটা করেন? আপনার মুখের ভাষা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই রাজ্যের রাজ্যপাল বিভিন্ন মানুষের সময় বিভিন্ন সময়ে এই রাজ্যের বিরোধী দলনেতা সম্বন্ধে কী ভাষা প্রয়োগ করেন। আপনি বলছেন খারাপ ব্যবহার। খারাপ ব্যবহারের পিএইচডি যদি কেউ করে থাকে, এবার বাংলার মানুষকে প্রশ্নটা করুন তো, উত্তরটা পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া দেখেন না, খারাপ ব্যবহারের কথা বলছেন। আসলে এই খারাপ ব্যবহারটা আপনারা করতে গিয়েছিলেন, কিন্তু বুঝে গেছেন ভুল জায়গায় খাপ খুলতে গেছেন, আর তাই পালিয়ে এসে যত তর্জন গর্জন করতে হচ্ছে। আপনি তো ডায়লগ ছেড়েছিলেন কি, আপনাকে চমকালে আপনি গর্জান, গর্জালে আপনি বর্ষান, আপনাকে কেউ চাপ না দিলে আপনি ঘুমিয়ে পড়েন, যত আপনার সঙ্গে পাঙ্গা নেওয়া হয় আপনি চাঙ্গা হয়ে যাবেন। তো ইলেকশন কমিশন তাকে পাঙ্গা নিয়েছিল আপনার সঙ্গে। আপনাকে যদি অসম্মান করেই থাকে, অপমান করেই থাকে, হিউমিলিয়েট করেই থাকে, আপনি কেন পাল্টা সেখানে গর্জে বর্ষে চলে এলেন না? আপনার সঙ্গে তো পাঙ্গা নিয়েছিল, আপনি কেন চাঙ্গা হয়ে গেলেন না?
আসলে বুঝে গিয়েছেন এখানে বেশি ক্যাদদারি করতে এলে এটা পশ্চিমবঙ্গ নয়, এখানে পিসির বাড়ির আবদার চলবে না। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, যদি কোনো রকম কোনো বড় কিছু স্টেপ হয়ে যায় না, সাথে সাথে এখানে দিল্লি হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে চলে যেতে হবে। এমনিতেই দুটো বড় গাঁতন সেখানে ওয়েট করছে, ফলে আর রিস্ক নিতে পারেননি, পালিয়ে এসছেন কোনো রকমে। এই হচ্ছে আপনার পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যাওয়ার নমুনা। বুঝতে পারছেন কার উপর ভরসা করছেন আপনারা? এরপরে আর একটা মজার জিনিস দেখাই আপনাদের। और झूठा बात कहते हैं, बोलते हैं तृणमूल कांग्रेस डुप्लीकेट वोटर के लिए बोला, उसी के लिए आपने किया। हम लोग किसको लिए बोला था? आपको पता है इंडोर स्टेडियम में एक मीटिंग हुआ था, हमने देखा एक बंगाल का आदमी का साथ हरियाणा का 50 नाम जोड़ दिया था। हम उसको ठीक करने के लिए बोला था, इन्होंने उल्टा बात करते हैं। बोलते आपने बीएलओ नहीं दिया तो कौन दिया? आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया, बंगाल को टारगेट करने के लिए? आप क्यों त्रिपुरा से बीजेपी माइंडेड ऑफिसर को लेके इलेक्शन कमीशन में ऑफिस के बैठता है और सबको नाम करता है? बीएलओ का कोई पावर नहीं है, डीओ को नहीं है, डीएम का नहीं है, ईआरओ को नहीं है, एईआरओ का नहीं है। শুনলেন ইলেকশন কমিশন কি বলেছে? বলছে আপনারাই তো বলেছিলেন যে এখানে ভুয়ো ভোটার তালিকা ঢুকে গেছে, এখানে ভুয়ো ভোটার ঢুকে গেছে, ভোটার তালিকা স্বচ্ছ নয়, সেই জন্যই তো আমরা এসআইআর করেছি। হাত দিদিমণি বুঝে গেছেন, উল্টা বুঝলি রাম হয়ে গেছে কেস। অর্থাৎ তিনি বলেছিলেন ওই যেগুলো ম্যাপ হয়ে যাচ্ছিল হরিয়ানা ফরিয়ানা, ওই নিয়েই তিনি প্রথমে লড়াই সংগ্রাম শুরু করেছিলেন না, ইলেকশন কমিশনের পত্র তো ওইখানেই চওড়া হয়ে গেছে। অর্থাৎ দিদিমণি নিজেই ভালো করে গাড্ডা খুঁড়ে সেখানে সিমেন্টিং করে দিয়ে জাপটা মেরে দিয়েছেন, তিনি বুঝে গেছেন। এবং পাল্টা ওই বললাম না, ইঙ্গিত দিতে শুরু করেছিল ইলেকশন কমিশন এবার কোন দিকে যাচ্ছে মিটিংটা, যে বিএলও দেননি। তো শুধু বিএলও দেননি কেন, এই হিয়ারিংয়ে গণ্ডগোল কেন হচ্ছে, এত অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে কেন, আপনাদের যখন বলছি এদেরকে সাসপেন্ড করুন, এদেরকে এফআইআর করুন, আপনি আটকে দিচ্ছেন কেন, আপনি কেন বিএলওদের ভয় দেখাচ্ছেন, আপনি কেন নির্বাচনী আধিকারিকদের ভয় দেখাচ্ছেন, এই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে হতো তো। এবং সব থেকে জ্বালা, আপনারা যারা চিন্তা করছিলেন, বারবার প্রশ্ন করছিলেন যে এ তো এদেরই সব লোক, BLA2 এদের, বিএলও ওদের, বিরোধীদের তো কোনো জায়গায় দিচ্ছে না, ওই ফেরেববাজ ভাইপো সমস্ত নাম ঢুকিয়ে দিচ্ছে, ফলস সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে, চাচা মিনি পাকিস্তান চাচা আসা আমাদের, সে সমস্ত সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাবে। না, এত সহজ নয়। আমি শুধু বলেছিলাম ইলেকশন কমিশন দেখছে এরা কতদূর বাড়তে পারে, তারপর ফাইনাল খেলাটা তারা খেলবে। এবং নিশ্চিন্ত থাকুন, একটা স্বচ্ছ ভোটারের নাম বাইরে থাকবে না, একটা অস্বচ্ছ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না। যে কমিটমেন্ট ইলেকশন কমিশন দিয়েছে ঠিক সেটাই হবে। আর এখানে দিদিমণি জ্বালা যন্ত্রণা জায়গাটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে ওই মাইক্রো অবজারভার। ওইখানেই খেলটা খতম করে দিয়েছে ইলেকশন কমিশন। এদেরকে ম্যানেজ করে ভয় দেখিয়ে গান পয়েন্টে রেখে এই 3 মাস এদের আন্ডারে থাকবে, 5 বছর আমাদের আন্ডারে করতে হবে, কিছু করে কমে পাইয়ে করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যে ম্যানেজ করার সিস্টেমটা করেছিলেন সেটা ধাজিয়া উড়িয়ে দিয়েছে শুধু এই মাইক্রো অবজার্ভ নিয়োগ করে। আর সেই জায়গাটায় যন্ত্রণা, শুধুমাত্র যন্ত্রণা। এরপরে আর একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের। पूरा वर्डिक्ट वायलेट करते हैं, कोर्ट का बात नहीं सुनता, जनता का बात नहीं सुनता, मीडिया को तो घुसने ही नहीं देता। উলি বাবালি মঞ্চু ছোঁয়া আমার ভার্ডিক্ট মানে না, কি কোর্টের কথা শোনে না, জনতার কথা শোনে না, মিডিয়া তো ঢুকতেই দেয় না। আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে নিজের বিজ্ঞাপন করছেন নাকি? ভার্ডিক্ট মানে না, 7 বারের মধ্যে 6 বার হেরেছে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, সব জায়গায় হেরেছে, তারপরে ডিএ দেননি কেন? কোন মামলাটার রায় আপনি মেনেছেন? এই যে সুপ্রিম কোর্ট ধাঁতানি দিয়ে বলেছিল যে আপনাকে যারা ওই চিটিংবাজি করে যাদেরকে চাকরি দিয়েছে আপনার দলের নেতাগুলো, সেই টাকাটাকে রিকভার করতে হবে, যারা শূন্য পেয়ে চাকরি পেয়েছিল, এখনও করেননি কেন? কোর্টের ভার্ডিক্ট মানার কথা বলছেন, আপনি বলছেন ওরা কোর্টের কথা শোনে না, আপনি শোনেন? কোর্টের কোন কথাটা শুনেছেন আজ অবধি? একটু বুঝিয়ে বলুন তো আমাদের, আমরা একটু দেখি। কোর্ট উঠে গিয়ে যখন খড়গস্ত হয় যে আমাদের কড়া স্টেপ নিতে হবে, তখন সুরসুর করে কিছুটা ওই মেনে নেওয়ার মতো করে মেনে নেওয়া, তারপর আবার সেটাকে ডিলে করে দেওয়া। আর মিডিয়ার কথা বলছেন, জনতার কথা শোনেন না। জনতার কোন কথাটা আপনি শোনেন? জনতা যে আর্তনাদ করছে, আরজি করের কাণ্ডের পর অভয়ের বাবা মায়ের যে আর্তনাদ, সেই জায়গা থেকে পুলিশদের বাঁচাতে সমস্ত কিছু লোপাট করে কার বিরুদ্ধে আঙুল উঠছে? আর মিডিয়ার কথা তো ছেড়েই দিন, আমি চটিচাটা মিডিয়ার কথা বলছি না, অনুপ্রাণিত মিডিয়ার কথা বলছি না। আমরা যখন প্রতিবাদ করি, অন্যায়গুলো চোখের সামনে নিয়ে আসি, তথ্য প্রমাণ সমন দেখায়, তারপরেও পুলিশ লেলি দিয়ে ফলস কেস করে আমাদের কণ্ঠরোধ করার জন্য কি কাজ করেন আপনি? তারপর আদালতে গিয়ে কিভাবে আইনের থাপ্পড় খান? মিডিয়ার কথা আপনি বলছেন,
মানে হাসিও পায়। এগুলো ইলেকশন কমিশন সম্বন্ধে অভিযোগ নাকি নিজের বিজ্ঞাপন করছিলেন? এর থেকেও মারাত্মক যে ব্যাপারটা সেটা একবার দেখুন। हमने बहुत इलेक्शन कमीशन देखा, कुरैशी से लेके नवीन कुमार सिंह से लेके TN सेशन और वेरी स्ट्रॉन्ग। हमने देखा ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से। हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उनको बॉयकॉट करके चलाया मीटिंग। উফ, এরকম দলদাস তিনি দেখেননি। অবশ্য দেখবেন কি করে, তিনি নিজে যেগুলো করেন তারা কি দলদাস? তারা তো অনুপ্রাণিত উন্নয়ন বাহিনী। এই রাজীব সিনহা, তারপর কি ওই আরিজ আফতাব, ওই সৌরভ দাস, এরা খাড়া ছিল। যখন বিরোধীরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে, এরা চুপচাপ বসিয়ে রেখে দিয়েছে। একটার পর একটা সিসিটিভিতে আলকাতরা লেপে দেওয়া হয়েছে, একটার পর একটা জায়গায় অভিযোগ উঠেছে বিরোধীদের বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসেবে, সেখানে লুটপাট চলেছে, তারপরও নীরব দর্শক হয়ে বসেছিল। তারা খুব ভালো। আর এই ইলেকশন কমিশন দলদাস নাকি? এরা ওই রাজীবা সিনহা, আরিজ আফতাব বা সৌরভ দাসের মতো আপনার কথায় অনুপ্রাণিত হয়ে চলছে না, সেই জন্য এই যন্ত্রণাটা হচ্ছে। আর সব থেকে বড় কথা, আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল, তার মানে ইলেকশন কমিশনের সামনে গিয়ে এক ছটাকও ডাল গলাতে পারেননি। যে হুম্বিতম্বি নিয়ে গিয়েছিলেন সমস্ত জায়গাটায় মুখ চুন করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এবার শেষ ক্লিপটা দেখুন। ऐसे एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार है और हम लोग सब नकर है। वो हमारा पार्टी ठीक करेगा, हमारा इतने एमपीज है, पार्टी का भी जो लोग है, हम ऐसा इंडिविजुअल कुछ नहीं करते। हम पार्टी का साथ कंसल्ट करके आपको बता देंगे, रात का अंदर आपको पता चल जाएगा কাল কা প্রোগ্রাম কা। তাহলে বুঝতে পারছেন কিভাবে ঘেঁটে গেছেন দিদিমণি। আমরা শুনি এই দলের লোকজন গর্ব করে বলে আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পিছন থেকে মমতা ব্যানার্জির ছবি আর ঘাস ফুলের চিহ্নটা সরিয়ে দিন, এরা জিততে পারবে না। আর এই দুটো থাকলে একটা কাটা কলা গাছও জিতে যাবে, এটা আপনাদের গর্বের ঘোষণা। সেই দলের দলনেত্রী দিল্লিতে গিয়ে আজকে বলছেন আমাদের নেক্সট স্টেপ কী হবে, আমাদের দলের অন্যান্য এমপিরা আছে তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব, দলের অন্যান্য নেতা নেত্রীরা আছে তাদের সঙ্গে কথা বলে ঠিক করব। অর্থাৎ দিদিমণির মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে আজকের পর। এমনিতেই আগামীকাল এবং আগামী পরশু মারাত্মক দুটো মিসাইল আসছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং তারপরেও যেটুকুনি যা সম্ভাবনা ছিল আজকে মিডিয়া হাইপ করার ছিল, সকাল থেকে মিডিয়া হাইপ দিল্লি পুলিশ নিয়েছে। অমিত শাহজি পুলিশ বুঝিয়ে দিয়েছে এখানে কোনো রকম বদমাইশি করার কিছু করলে সিধে করে দেওয়া হবে। কে কি গন্ডগোল করার চেষ্টা করছে সমস্তটা খুঁজে বার করব, সেই নিয়ে তো ঘেঁটে গেছেন। আর তারপর ইলেকশন কমিশনে গিয়ে সেখানে কি করলাম না করলাম বাইরে এসে অনেক গাল গল্প শোনাবো, কিন্তু ইলেকশন কমিশন পুরো তার রেকর্ড করে নিয়েছে। যদি বেশি কিছু বলি তাহলে সমস্ত কিছু সামনে নিয়ে চলে আসবে বা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা পড়বে। আর সেই জন্য পুরো দিল্লি মিশনটাই ঘেঁচু হয়ে গেল, সুপার ফ্লপ হয়ে গেল। আর তাই এখন আর মাথা কাজ করছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি করবেন কি বলবেন বুঝতে পারছেন না। ওই জন্য এখন দলের নেতা নেত্রীদের মনে পড়ছে, ওই জন্য এখন দলের এমপিদের মনে পড়ছে। আচ্ছা বলুন তো, এটা বিশ্বাসযোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে আলোচনা করে ঠিক করে নেক্সট স্টেপ কী হবে সেটা ঠিক করবেন? মানে এটা শুনে কে হাসবে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু ওভারঅল যেটা দেখা গেল, যেটা বোঝা গেল, যে দিল্লিতে যেসব করতে গিয়েছিলেন সেই গেম ওভার, নাথিং সাকসেসফুল। এবং তার থেকেও বড় কথা, এর পরের স্টেপ কি হতে চলেছে, এর পরে কি করবেন, কিভাবে চলবেন, সেটা আর ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। আর তাই বলা যেতেই পারে দিল্লি গিয়ে কত ধানে কত চাল, যেটা বুঝিয়ে দেবেন বলেছিলেন, নিজেরা বুঝে প্যাক হয়ে এবার বাড়ি চলে আসছেন। অবশ্য যদি মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করে। কাল পরশু কী হয় সেটা দেখুন। কি বলবেন পুরো এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।